পৃথিবীতে কত রকম মানুষ আছে, তাই না? ভালো মানুষের সঙ্গ পেলে আপনি যতই খারাপ হয়ে যান না কেন, সে আপনার ভিতরের সৎ মানুষটাকে ঠিকই জাগিয়ে তুলবে। আর যদি ভুল করেও খারাপ লোকের সঙ্গ পান, হয়ে যায় ঠিক তার উল্টোটা। ভাবছেন হঠাৎ করেই কেন এই সমস্ত কথা আপনাদেরকে বলছি? আসলে আজ থেকে ঠিক 1 বছর আগে আমি লোকটা না তেমন একটা সুবিধার ছিলাম না, জানেন না। খারাপ কাজ তেমন কিছু করিনি, কিন্তু ব্যবসা, টাকা এগুলো ছাড়া আমার জীবন এক প্রকার অচল ছিল। আজ আমি বুঝতে পারছি টাকা পয়সা, সাকসেস এই সব কিছুই একটা না পরিমাণ অবধি দরকার। আমি রাজীব চ্যাটার্জি। সারা কলকাতাতে আমার ব্যবসা ছড়িয়ে আছে, এমনকি গুজরাট, ব্যাঙ্গালোর, ইভেন ইউরোপীয় কান্ট্রিতেও আমার ব্যবসার প্রসার খুব একটা মন্দ নয়। তবু দিন দিন কেন জানি না আমার মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলছি। জানেন, যখন আমার কাছে সে ছিল, আমি না বুঝতে পারিনি সে আসলে কতটা দামি। এদিকে আজ যখন বুঝতে পারলাম, কি অদ্ভুত ভাগ্যের পরিহাস, ভগবান আমার কাছ থেকে তাকে কেড়ে নিল। যে রাজীব চ্যাটার্জি কোনোদিন কাউকে পরোয়া করেনি, সে এখন শ্মশানে একলা বসে কারোর অপেক্ষা করছে, অথচ সে জানে সে ফিরবে না। কি করব বলুন? মন কি আর এত সহজে মানতে চায়? বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, ছোট গল্প, রহস্য, আবার কখনো বা তরুণ লেখকদের স্বপ্নের ডায়েরির পাতা থেকে নিমিত্ত উপমায় ঘেরা গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই প্রতি বৃহস্পতিবার থাকছে গল্প শোনাবার অঙ্গীকার। আমাদের আজকের অঙ্গীকারে তরুণ লেখক সুমন নন্দীর লেখা সে এখনো আছে। চলুন তবে আর বেশি দেরি না করে বাকি কাহিনীটুকুও শোনা যাক। ওই মেঘ ডেকে উঠল, খুব বৃষ্টি হবে বোধহয়। ওই তো দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে শ্মশানটা ভালো দেখাও যাবে। যাই, একটু চা খেয়ে আসি। দাদা, এক কাপ গরম চা দিতে পারেন? এই তো, এই নিন। সবে নামালাম চা। গরম আছে, চাটা নিয়েই না হয় একটু নির্জনে বসি। যা ভেবেছিলাম তাই, বৃষ্টিটা বেশ ঝাঁপিয়েই এলো দেখছি। কাজেও যেন মন বসতে চাইছে না। বাড়িতে একা থাকতে দম বন্ধ হয়ে আসছে। এখানে তবু শ্মশানটা দেখে একটু শান্তি লাগছে। এখানেই তো দিন 2 আগে আমার অনন্যা থাক একটা গল্পই বলি আপনাদের, শুনুন প্রথম থেকে। বৃষ্টির দিন আপনাদেরও ভালো লাগবে আর আমারও একটু মনটা হালকা হবে। আজ থেকে প্রায় 1 বছর আগেকার কথা বলছি। আমি ইউরোপে যাই আমার ব্যবসার কিছু বড় ডিল ফাইনাল করবার উদ্দেশ্যে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। আমাদের প্রোডাক্ট এত ভালো যে ডিল অ্যাচিভ হতে আমার তেমন একটা বড় খাটাখাটনি করতে হলো না। ওরাই আমার দেওয়া রেট পাগলের মতো লুফে নিল। সেদিন রাতে আমার ইন্ডাস্ট্রির সাথে যারা যারা যুক্ত তাদের সকলকেই 5 স্টার হোটেলে বড় একটা পার্টি দিলাম। আমোদ প্রমোদের সব ব্যবস্থাই সেখানে রাখা ছিল। ঠিক তার পরদিন ফ্লাইটে ইন্ডিয়া চলে আসি। অনন্যাকে বললাম, রামুকে সন্ধ্যা 7:30টায় পাঠিয়ে দিও, সে যেন আমাকে রিসিভ সঠিক সময় করে।
অনন্যা বলল, দাঁড়াও, আমি রামুকে ডেকে দিচ্ছি। রামু, রামু। রামু ফোনটা ধরে বলল, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ 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 7:30টায় চলে আসবো, কোনো চিন্তা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে দেখি রামু কোথাও গাড়ি নিয়ে আসেনি। অনন্যাকে ফোন করলাম, কি হলো, রামু আসেনি তো? বারবার করে বলে দিলাম ও কোথায়। রামুর খুব জ্বর, তাই ও যেতে পারিনি। তা সেই কথাটা কি আমাকে আগে বলেছো? যত সব ননসেন্স গ্রামের মেয়ে বিয়ে করলেই হয়। ফালতু ফালতু আধ ঘন্টা আমার সময় যাকে। ফোনটা রেখে আমি ট্যাক্সির অপেক্ষা করতেই একটা ট্যাক্সি চলে এলো আমার সামনে। আমি বললাম, ভাই টিটাগড় যাবে? উঠে আসুন। আমি গাড়িতে বসে অনন্যাকে ফোন করে বললাম, হ্যাঁ শোনো, বলছি আমি 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একসাথে ডিনার করতে যাব। অনন্যা তার উত্তরে বলল, আমি তো তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করে রেখেছি। আজ না হয় বাড়িতেই খেয়ে নাও, কাল বাইরে বেরিয়ে খাওয়া যাবে। কিন্তু আমি মানিনি। বললাম, যা খাবার আছে ফেলে দাও, কিন্তু আজই আমরা ডিনারে বেরোচ্ছি, আর এটা ফাইনাল। সে আমাকে পরিষ্কার জানিয়ে দিল, খাবার নষ্ট করা যাবে না, কারণ খাবার ঘরের লক্ষ্মী। কত মানুষ একবেলা ঠিকঠাক খেতে পায় না। তার এই সব কথা ফোনের মধ্যে আমার সহ্য হলো না। ফোনটা রাগের মাথায় কেটে দিলাম। বলতে লাগলাম, বস্তির মেয়ে বিয়ে করলেই হয়, ইডিয়েট। জীবনের সব সঠিক কাজ করলেও বোধহয় বিয়েতে আমি একটা মস্ত বড় ভুল করেছি। সামনে বসে ড্রাইভার সাহেব হঠাৎ বলে উঠল, বাবু মনে হচ্ছে কোনো সমস্যায়, বউ পছন্দ নয় নাকি? আমি বললাম, আরে আর বলো না, লোকে বলে বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। এদিকে আমি রাজীব চ্যাটার্জি সেই ব্যাখ্যা মিথ্যা প্রমাণ করে দিয়েছি। কিন্তু একটা সঠিক লাইফ পার্টনার পেলাম না। যাকে, তুমি বিয়ে করেছো? ও, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম সমীর রায়। আমি এখনো বিয়ে করিনি, বলতে পারেন সেই ভাগ্য হয়নি। তাহলে তুমি বুঝবে না সমীর, আমি যে কি জ্বালা ফেস করছি। কারোর সমস্যারই পুরোপুরি সমাধান অন্য মানুষ করতে পারে না, যদি না সেই মানুষটার ইচ্ছা থাকে। আমি প্রেম করেছিলাম জানেন স্যার, একটা মেয়ের সাথে। আপনি কোনোদিন প্রেম করেছেন? আর এই ব্যস্ত জীবনে আমার প্রেম ঠেম করা হয়নি, ডাইরেক্ট বিয়ে। তাহলে আপনি আর আমি কিন্তু সমান হলাম। আমার কাছে প্রেমের এক্সপিরিয়েন্স আছে, আর আপনার কাছে বিবাহের এক্সপিরিয়েন্স আছে। বেশ মজা করে কথা বলো তো তুমি। সমীর, তুমি আমাকে স্যার বলো না, রাজীব বলো। আমরা বোধহয় একই বয়সী হবে। তা তুমি বললে তুমি একটা মেয়ের সাথে নাকি প্রেম করতে, তার এক্সপিরিয়েন্স আছে? মানে যদি একটু ভাগ দাও আর কি, যদি কিছু না মনে করো। ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, তাহলে আপনাকেও দাম্পত্য জীবনের ঘটনা আমাকে শেয়ার করতে হবে। দাম্পত্য জীবন সঠিকভাবে পালন করতে পারলে তার কাহিনী তোমাকে বলতাম। আমার যা পছন্দ অনন্যার তা পছন্দই নয়। যেমন স্যার? ও সরি, মিস্টার রাজীব। এই ধরো, আমার পছন্দ বাইরে ডিনার করা, কিন্তু ও যেতে চায় না। আপনি যদি অভয় দেন তাহলে আমি এই ব্যাপারে ন্যায্য বিচার করতে পারি। আরে তুমি তো আমার এখন বন্ধু, হেজিটেট করো না, বলো। সায়েন্সের মতে বাইরের খাবার কম খাওয়াই ভালো। মাঝে সাঝে একদিন মজার জন্য ঠিক আছে। ম্যাম তো বললেন কাল ডিনার করবে বাইরে। এটা কেমন হলো বন্ধু? তুমি বন্ধুত্ব করলে আমার সাথে, আর ম্যামের সাইড নিচ্ছ? না স্যার, ম্যাম যখন আপনাকে নিজের হাতে রান্না খাওয়ার কথা বললেন, আমার তখন আমাদের গ্রামের একটা অশ্বত্থ গাছের তলায় বসে গার্লফ্রেন্ডের হাতে চাটনি পায়েসের কথা মনে পড়ে গেল। আমরা জানি কোনো পাপ করছি না, তাও সকলের চোখের আড়ালে বসে গল্প করছি। আপনি একটা প্রেম করলে বুঝতেন, সবাইকে ফাঁকি দিয়ে তার সাথে কথা বলা যেন পৃথিবী একদিকে আর আপনি আরও অপর দিকে। খুব ভালোবাসছিস বল। আচ্ছা তুই বল সমীর, ও এই যুগে রবীন্দ্রসঙ্গীত শোনে, আর সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গায়ও। আচ্ছা মোটামুটি তখন আধুনিক কত হিন্দি গান আছে, তা শিখলেও তো কাজে দিত। আচ্ছা রাজীব, তুমি
তুমি নয়, তুই বল। বন্ধুত্ব জোরদার হবে। আচ্ছা, তুই বাঙালিরা ব্যবসা করতে পারে এটা প্রমাণ যখন করার জন্য এত মরিয়া, আর প্রমাণ যখন করে দিলি বাঙালিরা পারে করতে, কেন তাহলে তার পছন্দে হস্তক্ষেপ করছিস ভাই? সে যে লোকটাকে শুনছে সেই লোকটার একদিকে না, সব দিকে গুণ ছিল। গান, ছবি আঁকা, নাটক, কবিতা, উপন্যাস বলে শেষ করা অসম্ভব। সে একসময় পুরো বাঙালিকে বিশ্বে তুলে ধরেছে সংস্কৃতির মধ্যে দিয়ে। না, আমরাও পারি। একদিন একটা কাজ করবি? কি বল? কাজের প্রেশার না নিয়ে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতিতে কি বলতে চাইছে অর্থটা বুঝবি, সেই গানের মানেটা কতটা গভীরে গিয়ে দাঁড়ায়। আমি আমার গার্লফ্রেন্ডকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কবিতা সব শিখিয়েছি ওই গাছের তলাতেই। বাংলার ছেলে মেয়ে প্রেম করবে হিন্দি গানে ঠিক মানায় না। আমার হাতে সময় থাকলে আমি তোকেও গানের কথাগুলো কোন পরিপ্রেক্ষিতে লেখক বলেছে তা বুঝিয়ে বলতাম, কিন্তু সময় নেই। আর বোধহয় আমাদের দেখা হবে না রে। তুই পারলে এটা ম্যামের কাছ থেকে শুনে নিস। উনি যখন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গাইবে বা শুনবে তখন তার অর্থটা বোঝার চেষ্টা করিস। কেন দেখা হবে না বন্ধু? ভবিষ্যতে দেখা হতেও তো পারে। থাক সেসব কথা। আর কি খারাপ লাগে তোর ওনারা ব্যাপারে? আমার ব্যবসার কোনো বড় পার্টিতেও যায় না। যদি জোর করে কোনো পার্টিতে নিয়ে যাই, হুইস্কি তো দূরের কথা, এক গ্লাস ওয়াইন পর্যন্ত ধরে দেখে না। পার্টিতে নাচ গান এগুলো একদমই ওর পছন্দ নয়। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, আমরা যে লাইফস্টাইলটা ফলো করি তার জন্য এগুলো তো দরকার, বল? সে তো অবশ্যই, কিন্তু এর ভালো দিকও আছে। দেখ, তোদের মতন অনেক ব্যবসায়ী আছে, তারা কজন জীবনে একটাই বিবাহ করেছে। পরপুরুষ নিজের স্ত্রীর দিকে আসক্ত হলে ঘর ভেঙে যায়। তুই ওই টাইপের মেয়ে অনেক পেয়ে যাবি, মডার্ন, ওসব সোসাইটিতে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট। কিন্তু বুকে হাত দিয়ে বলতো, এখনকার দিন সংসার করার মতো পারফেক্ট মেয়ে কটা পাবি যে নিজের নায়ক হিসাবে শুধু তার স্বামীকেই দেখবে? তা তো ঠিকই। বন্ধু, তুমি যাকে পেয়েছো তাকে ভগবান কোনো কিছু একটা ভেবেই তোমার জীবনে উপহার দিয়েছে। তাহলে আমার কি করা উচিত বলছো বন্ধু? রাজীব, তোমার গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। তোমার নামা উচিত আর বাড়ি যাও। সংসারকে, নিজের বউকে সময় দাও। গাড়ির দরজা খুলে আমি রাস্তায় নামলাম। আমার বাড়িটা দেখা যাচ্ছে। আমি জানালা দিয়ে ওর ভাড়া মিটিয়ে দিয়ে বললাম, তুই যার সাথে প্রেম করলি তার খবর কি? দেখলাম মুখটায় ওর হতাশার হাসিতে ভরে গেল। আমি তাকে পাইনি। তখন টিউশনি করতাম, টাকা পয়সার খুব সংকট দেখে ছেড়ে চলে গেল। শোন, টাকা লাগে আমি দেব, তুই বিয়ে কর, সুন্দর করে সংসার কর, তোর বন্ধু তোর পাশে আছে। আমার কপালে সংসার নেই। তুই বাড়ি যা, আর একসাথে খেতে বসবি। চলো, ব্যাচেলারের সাথে গল্প করে নিজের সময় নষ্ট না করে বউকে সময় দাও। আমি বাড়ির দিকে যেতে যেতে দেখলাম সমীর আমার বাড়ির জানালার দিকে তাকিয়ে আছে। এত বড় বাড়ি হয়তো আগে দেখেনি। তারপর বাড়ির দরজায় পৌঁছে দেখলাম ওর গাড়িটা বিশাল একটা শব্দ করে বেরিয়ে গেল। আমি কলিং বেল চাপতেই অনন্যা দরজা খুলে বলল, যাও ফ্রেশ হয়ে নাও। তুমি হয়তো আমার উপর রেগে আছো, তাই না? তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় আমরা বাইরে খেতে যাব। না, আজ আর বাইরে না, বাড়িতেই খাবো। একসাথে খেতে বসবো, আর তাছাড়া একজনকে কথা দিয়েছি। সত্যি বলছো? এটা বলেই ওর মুখে যে হাসিটা ফুটে উঠল, এরকম হাসি আমি ওর মুখে আগে কখনো দেখিনি। হাসলে বেশ ভালোই লাগে ওকে। ফ্রেশ হতে হতে ভাবছিলাম, আমি এই রাজীব চ্যাটার্জি নাকি একজন সামান্য ড্রাইভারকে বন্ধু করে নিয়েছে। আমার নিজস্ব ড্রাইভার আছে, তাকেই কোনোদিন বন্ধু করিনি। কিন্তু এটা তো সত্যি, সমীরের চেহারায় একটা ব্যাপার ছিল। ওর কথাবার্তায় অদ্ভুত একটা শান্তি লুকিয়েছিল। এমন ছেলেরও কপাল পড়ল। এসব ভাবতে ভাবতে খেতে বসলাম আমি ডাইনিং টেবিলে। এমন সময় অনন্যা আমার খাবার বেড়ে নিজের খাবারও বাড়ল।
খেতে খেতে হঠাৎ অনন্যা আমাকে বলল, আজ হঠাৎ তোমার কি হলো? বাবু আজ রাগ ছেড়ে এই সামান্য গ্রামের মেয়ের সাথে খেতে বসলো, বাইরের সব রেস্টুরেন্ট বন্ধ নাকি? কাকে একটা কথা দেওয়ার ব্যাপারে কি যেন বলছিলে? আজকে যে ছেলেটা আমাকে ড্রাইভ করে আনলো, যেন এইটুকু টাইমে সে আমার বন্ধু হয়ে গেছে। শুনে তো অনন্যা অবাক। যে লোক রাস্তায় নেমে চায়ের দোকানে চা খায় না, যার তার সাথে মেশে না, তার বন্ধু কিনা একজন ড্রাইভার। অবাক হওয়ারই কথা। অনন্যা বলল, নাম কি তার? সমীর রায়। যেন ও নাকি ওর গার্লফ্রেন্ডকে রবীন্দ্রসঙ্গীত শেখায়, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে পারিনি। আমি বললাম, আমি তোর পাশে আছি, এখন মেয়েটাকে বিয়ে কর। বলল ওর নাকি সেই উপায় আর নেই। অনন্যা দেখি ততক্ষণে ফোন ঘাঁটতে শুরু করেছে। ওর গুগল ফটো থেকে একটা ছবি বার করে আমার সামনে ধরল। দেখো তো, এই সেই সমীর কিনা? আমি তো হতবাক, কারণ অনন্যার পাশে সমীর দাঁড়িয়ে আছে, একটা সেলফি। আমি বললাম, হ্যাঁ এই তো, এটাই তো সমীর। ও তোমাকে ওর গার্লফ্রেন্ড নিয়ে যা বলেছে, আমি সে। কিন্তু কিন্তু তুমি ওকে টাকা পয়সার জন্য ছেড়ে দিলে? আমি ওকেই বিয়ে করব বলে জেদ ধরে বসেছিলাম, প্রয়োজনে সুইসাইডও করব। কিন্তু আমার বাবা আমাকে ভয় দেখায় যে আমি যদি বিয়ে না করি তবে আমাদের বাড়ি, আমার মা, আমার 2 ভাই সহ নিজেকে নিয়ে পুড়িয়ে মরবে। এমন সময় আমি আর কি করতাম? দেখো না, মানে তুমি তো আমাকে পরিস্থিতির চাপে বিয়ে করেছো। আমরা তো ভালো বন্ধুই হতে পারিনি। স্বামী স্ত্রীর সম্পর্ক সে তো অনেক দূরের কথা। আজ তোমার হাতে আরো একটা সুযোগ, তুমি ওর কাছে চলে যেতে পারো। ও আর নেই রাজীব। আমার মাথায় হঠাৎ বাজ এসে পড়ল। পায়ের তলা থেকে মাটি সরে গেল এক মুহূর্তে। বললাম, নেই মানে? আমার বিয়ের দিনই ও বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। কিন্তু আমি যে ওকে নিজের চোখে দেখলাম, একই গাড়িতে এলাম, আমাকে পৌঁছে দিল। আমি কি পাগল নাকি? না, তুমি পাগল নও। আমার থেকে বেশি আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এটাই ঘটেছে। তুমি মিথ্যে বলছো না, কিন্তু এটাই মানতে হবে আমাদেরকে। তুমি আমার স্বামী, তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমার কল্পনায়ও নেই। ও বেঁচে থাকলেও যেতাম না। একদিন তোমার কথায় কষ্ট পেয়ে আমি বাড়িতে একা কাঁদছিলাম। একটা ছায়া জানো তো দরজার কাছে এসে পড়ে বাইরে থেকে। আমি গিয়ে দেখতে গেলে সে বলে, আসিস না, তুই আমাকে দেখলে আবেগ ধরে রাখতে পারবি না। তোকে দুর্বল আমি দেখতে চাই না। শোন, আমি এখনো আছি। তোর সাথে প্রেম করার সময় তোর ভালো মন্দের দায়িত্ব আমি নিয়েছি যখন, সেটা আমি পূরণ করবই। আমি সঙ্গে সঙ্গে উঠে দেখতে গেলাম, কিন্তু ছায়াটা আর দেখতে পেলাম না। তোমার ভয় করেনি? সমীর যতক্ষণ সাথে আছে আমার কিসের ভয়? তারপর থেকে আমি আমার বউয়ের খেয়াল রাখতে শুরু করলাম। ওর পছন্দের অপছন্দের ভাগিদার আমিও একটু একটু করে হতে লাগলাম। কিছুদিন আগে আমার আর ওর সন্তান হল, পুত্র সন্তান। নাম রাখলাম সমীর চ্যাটার্জি। ডেলিভারির সময় আমার সন্তানকে ডাক্তার বাঁচাতে পারলেও অনন্যা আমায় ছেড়ে চলে গেল সারাটা জীবনের জন্য।
বৃষ্টিটা বোধহয় থেমে এসেছে। চায়ের কাপটা ফেলে দিয়ে শ্মশানের দিকে আজকের জন্য শেষবার তাকিয়ে বাড়ি ফিরে এলাম। স্নান করে ফ্রেশ হয়ে হসপিটালে গেলাম। গিয়ে দেখলাম আমার শ্বশুর মশাই বসে আছে বাচ্চাটাকে কোলে নিয়ে। শ্বশুরের কোলে বাচ্চাটা বেশ করে কাঁদছে। আমি বাচ্চাটাকে তার হাত থেকে নিয়ে বললাম, কি হলো রে সমীর, দেখ আমি চলে এসেছি। দেখলাম শ্বশুর মশাই নামটা শুনে আমার মুখের দিকে একবার তাকালো। আমি দেখলাম বাচ্চাটা চুপ করে আমার কোলে বসে আছে। খানিকটা দূরে গিয়ে বললাম, আগের জীবনে দাদু ভাইয়ের সাথে শত্রুতা এখনো মনে রেখেছিস দেখছি। হ্যাঁ রে সমীর। হঠাৎ আমার অফিস থেকে একটা ফোন আসে। এখন ফোনে রিংটোনে রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে আমার। আশ্চর্য ব্যাপার, রবীন্দ্রসঙ্গীত শুরু হওয়ার পর ছোট্ট সমীরের মুখে সে কি হাসি! আমি যেন শান্তি পেলাম। আমাকে সঠিক পথে পরিচালনা করতে ছোট্ট সমীর হাজির হয়েছে, যে সমীরের সাথে থাকলে আমি অহংকার ভুলে থাকি, যে সমীর বড় হয়ে তার বাবাকে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত শেখাবে। জীবন গতিশীল, তাতে নানান মোড় আছে। কিন্তু আমার বন্ধু বলেছিল আমাদের আর কোনোদিন দেখা হবে না। সময় নেই, কিন্তু এখন সব সময়টাই শুধু তোর আর আমার। ভবিষ্যৎ কেউ দেখতে পায় না বন্ধু, খালি আন্দাজ করা যায়। শুনছিলেন সে এখনো আছে, আমাদের আজকের কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো ডায়েরির পাতা থেকে নতুন কোনো গল্প শোনাবার অঙ্গীকার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।